হ্যালো স্টুডেন্টস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 পিজি লেভেলে বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, তো তাদের জন্য ফিজিওলজির বিভিন্ন বিষয়ে আমি আলোচনা করছিলাম। তোমরা দেখবে যে ফিজিওলজিতে এমন কিছু কিছু টপিকস আছে যে সমস্ত টপিকসগুলো 9-10 লেভেলে নেই, প্রধানত সেই সমস্ত অংশ নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করছি। এবং তার সাথে সাথে এই টপিকসগুলো এতটাই ডিপ লেভেলে তোমাদেরকে পড়তে হবে, কোনো ফিজিওলজির বই পড়ে তুমি এগুলোকে কভার করতে পারবে না। তো সেই জন্য ছোট ছোট করে আমি তোমাদের সাথে আলোচনা করছি, ইম্পর্টেন্ট জায়গাগুলো আলোচনা করছি। আশা করি এতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। এবং ফিজিওলজি পোর্শনে আমার মনে হয়েছে যে সবথেকে যেটা ডিফিকাল্ট রিজিয়ান, তো সেটাই কার্ডিওলজি, হার্ট। তো সেই কারণের জন্য প্রথম আলোচনা আমি হার্ট থেকেই শুরু করেছি। আগের ভিডিওতে আলোচনা করেছি যে কিভাবে আমাদের ব্লাড পিএইচ কিভাবে মেনটেন হয়, এবং তার সঙ্গে সঙ্গে জাস্ট আগের ক্লাসে আমি আলোচনা করেছি যে ভ্যাসোমোটর সেন্টার এবং ভ্যাসোমোটর রিফ্লেক্স, এবং তার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার। তো আজকে আমরা আলোচনা করব ইসিজি সম্পর্কে। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় ইসিজি সম্পর্কে। মনে রাখবে যে যদি কার্ডিওলজি থেকে যদি কোয়েশ্চেন্স যদি হয় একটু লেভেলে, মানে ভালো লেভেলে যদি কোয়েশ্চেন্স হয়, তাহলে এই ভ্যাসোমোটর সেন্টার এবং ভ্যাসোমোটর রিফ্লেক্স অথবা ইসিজি থেকে কোয়েশ্চেন্স দেওয়া হয়। তো ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম প্রকৃতপক্ষে কি দেখো। ইলেকট্রোকার্ডিওগ্রাম মানে আমাদের হার্ট, যে তো হার্টের মধ্যে একটা কারেন্ট তৈরি হয়। হার্টের মধ্যে প্রধানত এসএ নোড থাকে, তো যাকে বলা হয় পেসমেকার। এই পেসমেকার অনেকটা নিউরনের মতো কাজ করে। তো নিউরনে যেরকম একটা ইলেকট্রিক্যাল একটা ব্যাপার আসে, মানে ইলেকট্রিক্যাল একটা ইম্পালস যেমন তৈরি হয়, তো সেরকমভাবে এসএ নোড নিজেই একটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করতে পারে। এবং এসএ নোড থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস পরে এভি নোডে যায়, এবং তারপরে বান্ডিল অফ হিস দিয়ে পার্কিনজি ফাইবার দিয়ে সমস্ত হার্টে ছড়িয়ে পড়ে, এবং তার ফলে হার্টের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হয়। তো এই যে ইলেকট্রিক্যাল ইম্পালস যে মেশিনের সাহায্যে রেকর্ড করা হয়, তো সেই মেশিনকেই আমরা বলবো ইসিজি, বা তাকেই আমরা বলবো ইলেকট্রোকার্ডিওগ্রাম। এবং ইলেকট্রোকার্ডিওগ্রাম প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী উইলিয়াম এইনথোভেন, এবং তিনি প্রথম এই মেশিন আবিষ্কার করেছিলেন, এবং সেই কারণের জন্য 1924-এ তাকে ফিজিওলজি এবং মেডিসিনের নোবেল পুরস্কার দেওয়া হয়। এবং এই জায়গাতে দেখতে পাচ্ছ একটা ইসিজির নর্মাল গ্রাফ। তোমরা যদি ইসিজি যদি পেপার দেখো, দেখবে যে এরকম জিগজ্যাগ প্যাটার্নে এরকম গ্রাফ থাকে, এবং সেটা দেখে ডক্টর বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি হার্টের কন্ডিশন কেমন। তো সেই ইসিজি পড়াটা কিন্তু একটু ডিফিকাল্ট, ঠিক আছে। আমি শুধুমাত্র সেটুকুই জানি যেটুকু আমাদের ফিজিওলজির জন্য কাজে লাগে। তো ডক্টররা কিন্তু ইসিজিকে ভালোভাবে তারা মেনশন করতে পারেন, কিন্তু এখানে তোমাদের শুধুমাত্র বেসিক আইডিয়াটা মাথায় রাখতে হবে। ইসিজিতে বিভিন্ন রকমভাবে কিন্তু এই ইসিজির গ্রাফ আমাদের বডি সিচুয়েশনে বিভিন্নভাবে সেটা দেখা দিতে পারে, কিন্তু যেটা নর্মাল যে ইসিজির গ্রাফ, তো সেটাই আমরা এক্ষেত্রে আলোচনা করব। সেই জন্যই সিলেবাসে দেওয়া আছে নর্মাল ইসিজি। দেখো, ইসিজিতে বেশ কতগুলো ওয়েভ দেখতে পাচ্ছ। একটা পি ওয়েভ, একটি কিউ ওয়েভ, একটি আর ওয়েভ, এস ওয়েভ এবং টি ওয়েভ। তো এই কতগুলো ওয়েভ প্রধানত ইসিজিতে আমরা দেখতে পাই। কোয়েশ্চেন্স জেনারেলি এরকম হয় যে হার্টের কোনো একটা কন্ডিশন প্রধানত ইসিজির কোন ওয়েভ দ্বারা আমরা নির্ধারণ করতে পারি, এরকম টাইপের জেনারেলি কোয়েশ্চেন্স হয়। তাহলে এটাকে যদি আমরা বেসলাইন ধরে নিই, তো এই বেসলাইনের ওপরে যে ওয়েভগুলো থাকে, তো তাকে বলে পজিটিভ ওয়েভ। আর বেসলাইনের নিচে যে ওয়েভগুলো থাকে, তো তাকে আমরা বলবো নেগেটিভ ওয়েভ। তার সঙ্গে সঙ্গে দেখো কিছু কিছু ওয়েভ আছে যেগুলো ব্লান্ট ওয়েভ। দেখো ওপরের দিকটা এখানটা ভোঁতা আছে, তাহলে ব্লান্ট ওয়েভ। আবার দেখো যে সমস্ত ওয়েভের ওপরের দিকটা অনেকটা ছুঁচালো আছে, তো সেটাই হচ্ছে শার্প ওয়েভ। সুতরাং বেসলাইনের ওপরে কোন কোন ওয়েভ আছে দেখো, বলছে পি আর টি অ্যাবভ দ্য বেসলাইন, অর্থাৎ পি ওয়েভ বেসলাইনের ওপরে আছে। আর ওয়েভ দেখো এক্ষেত্রে বেসলাইনের ওপরে আছে, এবং টি ওয়েভ বেসলাইনের ওপরে আছে। তাহলে পি আর এবং টি এরা কিন্তু পজিটিভ ওয়েভ। আর কিউ ওয়েভ আর এস ওয়েভ এটা কিন্তু বেসলাইনের নিচে আছে, তার মানে এরা কিন্তু নেগেটিভ ওয়েভ। আর ব্লান্ট ওয়েভ তাহলে কোনটা, পি ওয়েভ আর টি ওয়েভ, এরা হচ্ছে ব্লান্ট ওয়েভ। আর শার্প ওয়েভ তাহলে কি হচ্ছে দেখো, কিউ আর এস এই যে কমপ্লেক্স, তো এটাই হচ্ছে শার্প ওয়েভ, ঠিক আছে। এছাড়া ইসিজিতে আমরা দেখতে পাচ্ছি পি আর ইন্টারভাল। তো পি আর ইন্টারভাল মানে কি, পি ওয়েভের শুরু থেকে টোটাল পি ওয়েভ এবং তারপরে কিউ ওয়েভের স্টার্ট পর্যন্ত যে ইন্টারভাল, তো তাকেই আমরা বলবো পি আর ইন্টারভাল। তাহলে পড়তে হবে আমাদের পি ওয়েভ, তার সঙ্গে সঙ্গে পি আর ইন্টারভাল। এই সময় কি ঘটনা ঘটে, পরীক্ষাতে কোয়েশ্চেন্স প্রধানত ইসিজি থেকে তুমি একটা কোয়েশ্চেন্স কিন্তু এক্সপেক্ট করতেই পারো। এবং এখানে দেখো পি আর সেগমেন্ট আছে, অর্থাৎ পি ওয়েভের শেষ এবং কিউ ওয়েভ টোটালটা নিয়ে যেটা, তো সেটাই হচ্ছে পি আর সেগমেন্ট। তারপরে দেখো কিউ আর এস কমপ্লেক্স আছে, তারপরে এসটি সেগমেন্ট আছে ইত্যাদি, এবং কিউটি ইন্টারভ্যাল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ কিউ ওয়েভের শুরু থেকে একদম টি ওয়েভের শেষ পর্যন্ত যে টাইম, তো সেটাই হচ্ছে কিউটি ইন্টারভ্যাল। এই প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে আমরা আলোচনা করব।
সুতরাং প্রথমে আমরা দেখে নিই যে ইসিজির দেখো বলছে এসএ নোড প্রডিউস দ্য ইলেকট্রিক্যাল ইম্পালস। তো এসএ নোড কী করছে, একটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করছে লাইক দ্য নার্ভ সেল যেরকমভাবে ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে, তো এসএ নোডও কিন্তু সাইনো অরিকুলার নোড সেরকমভাবে ইম্পালস তৈরি করে, সেই জন্য এটাকে বলা হয় পেসমেকার। আর রিজার্ভ পেসমেকারকে আমরা কাকে বলছি, এভি নোডকে। সো ইম্পালস এক্ষেত্রে জেনারেট কারেন্ট, তো এই যে ইম্পালস এটা তৈরি করছে এটা একটা কারেন্ট তৈরি করে, এবং সেই কারেন্ট এবার কি হয় বডি ফ্লুইড দিয়ে, দেখো বডি ফ্লুইড একটা গুড কন্ডাক্টর, বডি ফ্লুইড দিয়ে সহজেই কিন্তু কারেন্ট প্রবাহিত হতে পারে। সুতরাং এই যে কারেন্টগুলো আছে সেগুলো কন্ডাক্টেড স্কিন ভায়া দ্য বডি ফ্লুইডের মধ্যে দিয়ে কারেন্ট চলে যাচ্ছে, এবং স্কিনের মধ্যে এরপর কিছু ইলেকট্রোড লাগানো থাকে, তো সেই ইলেকট্রোডগুলোকে আমরা বলবো লিড। সো লিড অর ইলেকট্রোড এরপর কি করবে, এই যে কারেন্ট যেটা ক্যাপচার করছে বডি ফ্লুইড থেকে সেটা ইসিজি মেশিনে পাঠিয়ে দেবে, এবং তার ফলে ইসিজি মেশিনের ডিফ্লেকশন হবে। যদি পজিটিভ দিকে যদি ডিফ্লেকশন হয় তাহলে পজিটিভ ওয়েভ তৈরি হবে, আর যদি নেগেটিভ দিকে যদি ডিফ্লেকশন হয় তাহলে নেগেটিভ ওয়েভ তৈরি হবে। সো ইসিজি ইজ দ্য গ্রাফিক রেকর্ডিং অফ দ্য ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল জেনারেটেড বাই হার্ট। তাহলে দেখো এই যে হার্ট আছে, তো হার্টের মধ্যে আমরা এসএ নোড দেখতে পাচ্ছি, এবং এসএ নোড নিজে একটা ইম্পালস তৈরি করে, এবং সেই ইম্পালস কারেন্ট ফর্মে বডি ফ্লুইডের মধ্যে চলে যায়, এবং এই যে কারেন্ট ফর্মে তার ডিরেকশন কিন্তু ডিফারেন্ট দিকে হয়, মানে এসএ নোড থেকে যে সমস্ত ইম্পালস এগুলো তৈরি হচ্ছে তার ডিরেকশন বিভিন্ন দিকে হয়, এবং এখান থেকেই প্রধানত ভেক্টর ইনস্ট্যান্টেনিয়াস ভেক্টর একটি নেওয়া হয়, এবং সেখান থেকে প্রধানত ভেক্টোকার্ডিওগ্রাম করা হয়, সেগুলো আমরা পরে আমি আলোচনা করব। কিন্তু এক্ষেত্রে এই যে ইম্পালস যেটা তৈরি হচ্ছে, কারেন্ট যেটা তৈরি হচ্ছে সেটা বডি ফ্লুইডের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং স্কিনের মধ্যে লিডকে লাগানো হয়, এবং সেই লিড প্রধানত ইলেকট্রোড হিসেবে কাজ করছে। এরা এই কারেন্টকে নিয়ে ক্যাপচার করে সেটা ইসিজি মেশিনে দিচ্ছে, যতটা পরিমাণে ক্যাপচার করবে তো সেই অনুযায়ী ইসিজি মেশিন কিন্তু রেসপন্স করবে। এবং নেগেটিভ ইলেকট্রোড প্রধানত প্লেসড করা হয় অ্যাপেক্স অফ দ্য হার্ট, আর পজিটিভ ইলেকট্রোড দেখো বেস অফ দ্য হার্ট। তাহলে নেগেটিভ আর পজিটিভ যদি আমরা ইলেকট্রোড যদি দিই, নিশ্চয়ই এখান থেকে কারেন্ট প্রধানত আমরা পাবো। তাহলে যে কারেন্ট সেটা কিন্তু বাইরে থেকে দেওয়া হচ্ছে না, আমরা যেমনভাবে কোনো কারেন্ট যেমন পাই, কোনো প্লাগে একটা গুঁজে দিলাম সেখান থেকে কারেন্ট পাই, তো এখানে প্লাগ বলতে কি আমাদের বডির মধ্যে যে কারেন্ট আছে, তাহলে এমনভাবে নেগেটিভ ইলেকট্রোডকে প্লেসড করা হবে যাতে সেটা হার্টের ওপরের দিকে থাকে, আর পজিটিভ ইলেকট্রোডকে প্লেসড করা হবে কোথায়, হার্টের যেটা নিচের দিকে থাকে, এবং এই ইলেকট্রোডকে কিন্তু স্কিনেতে প্লেসড করা হয়, হার্টের ভিতরে ঢুকিয়ে কিন্তু করা হয় না, ঠিক আছে। এবং এই ইলেকট্রোডগুলো যে কারেন্টটাকে যে অ্যামাউন্টে নেবে, তো সেই অনুযায়ী ইসিজি মেশিন সেটাকে রেকর্ড করবে। তো এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ ইলেকট্রোকার্ডিওগ্রাম। এরপরেই দেখো পি ওয়েভ তাহলে কি কাজ করছে। প্রথম যে ওয়েভ যেটাকে আমরা দেখলাম, তো সেটাই হচ্ছে পি ওয়েভ, অর্থাৎ পি ওয়েভ একটা পজিটিভ ওয়েভ এবং তার সঙ্গে সঙ্গে ব্লান্ট ওয়েভ। তো পি ওয়েভ এর ফাংশনটা একটু দেখে নাও। বলছে পি ওয়েভ রিপ্রেজেন্ট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। আমরা জানি যে প্রথমে অলিন্দ সংকুচিত হয়, তারপরে নিলয় সংকুচিত হয়, তাহলে অলিন্দের এই যে ডিপোলারাইজেশন এটা পি ওয়েভ রিপ্রেজেন্ট করছে, এবং নট ইনক্লুড দ্য অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন কিন্তু পি ওয়েভ দ্বারা প্রধানত সূচিত করা হয় না। তো এই যে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন আবার কিউআরএস ওয়েভে আমরা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে পি ওয়েভের মেন ফাংশন কি, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনকে এটা রিপ্রেজেন্ট করে। পি ওয়েভের পরেই যেটা থাকবে তো সেটাই হচ্ছে পি আর ইন্টারভাল। একটু দেখে নাও পি আর ইন্টারভাল কোনটা। দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছ, তো এটাই হচ্ছে পি আর ইন্টারভাল, মানে পি ওয়েভের স্টার্টিং এবং তার সঙ্গে সঙ্গে কিউ ওয়েভের এই যে স্টার্টিং, টোটাল পি ওয়েভ কমপ্লিট হচ্ছে এবং কিউ ওয়েভ জাস্ট স্টার্ট হতে যাচ্ছে, তো এটাকেই আমরা বলবো পি আর ইন্টারভাল। তো এই পি আর ইন্টারভাল কি ফাংশন করে দেখে নাও, মানে এটা দিয়ে আমরা কি বোঝাতে চাই। দেখো পি আর ইন্টারভাল হচ্ছে বিগিনিং অফ দ্য পি ওয়েভ, মানে পি ওয়েভের শুরু, এবং বিগিনিং অফ দ্য কিউ ওয়েভ, তো তার মাঝখানের যে অংশটা তো সেটাই হচ্ছে পি আর ইন্টারভাল। এবং কিউ ওয়েভ, এখানে যে কিউ ওয়েভ আছে তো সেটা দেখাচ্ছে ইনিশিয়াল ডিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকল। তাহলে পি ওয়েভ কি করছে, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনকে ডিনোট করছে, আর কিউ ওয়েভ ভেন্ট্রিকলের ইনিশিয়াল ডিপোলারাইজেশন। ভেন্ট্রিকল কিন্তু অনেকক্ষণ ডিপোলারাইজড কন্ডিশনে থাকে, তো সেই জন্য কিউ ওয়েভ তার সঙ্গে সঙ্গে আর এস ইত্যাদি ওয়েভ দিয়ে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করে ইসিজি মেশিন। তো কিউ ওয়েভ প্রধানত ডিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকলের ইনিশিয়াল ডিপোলারাইজেশনকে প্রধানত রিপ্রেজেন্ট করে। আর পি আর ইন্টারভাল যদি কোনোভাবে বেশি হয়, পি আর ইন্টারভাল নর্মাল যে সময় থাকার কথা তো তার থেকে যদি বেশি হয়, তার মানে আমরা বুঝবো যে হার্ট ব্লক হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে পি আর ইন্টারভালের ইউটিলিটি। তাহলে পি আর ইন্টারভাল যদি বেশি হয় তাহলে আমরা কি বুঝবো, হার্ট ব্লক হয়েছে। এরপরে যে ওয়েভ থাকবে তো সেটাই হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। তো কিউআরএস কমপ্লেক্স রিপ্রেজেন্ট এ ডিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকল। টোটাল ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন
কিউআরএক্স কমপ্লেক্স দ্বারা সূচিত হয়। তাহলে পি ওয়েভ কি করছে? পি ওয়েভ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, আবার কিউআরএস কমপ্লেক্স কি করছে? ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশন, ঠিক আছে। আর কিউ ওয়েভ আমরা কি দেখলাম? ইনিশিয়াল ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল। তাহলে আর ওয়েভ বেঁচে রইল। তাহলে আর ওয়েভ কি করছে? হিউজ পজিটিভ চার্জ জেনারেটেড। তাহলে আর ওয়েভে আমরা দেখবো যে একটা হিউজ পজিটিভ চার্জ জেনারেটেড হচ্ছে। দেখো, যেহেতু হিউজ পজিটিভ চার্জ যেহেতু আর ওয়েভে জেনারেটেড হচ্ছে, তার মানে এটা কত বড় একটা স্পাইক লাইক স্ট্রাকচার তৈরি করছে এই আর ওয়েভ, ঠিক আছে। কিউ, আর এস এবং এস এরা তিনটেই কিন্তু ডিনোট করছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনকে। সুতরাং এই আর ওয়েভে একটা হিউজ যেহেতু পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, সেই জন্য আর ওয়েভ দেখো একদম চোখেতে আমাদের পড়ছে, ঠিক আছে। তো এই আর ওয়েভ সেই জন্য একটা হাইয়েস্ট পিক দেখায়, রাইট। তো আর ওয়েভে তাহলে কি দেখবো আমরা? একটা হিউজ পজিটিভ চার্জ এক্ষেত্রে জেনারেটেড হয়। আর এস ওয়েভ হচ্ছে ডিপোলারাইজেশন অফ পার্কিনজি ফাইবার। এস ওয়েভ দিয়ে এটাই আমরা বুঝতে পারি যে ডিপোলারাইজেশন অফ পার্কিনজি ফাইবার। এরপরে যেটা আছে তো সেটা হচ্ছে কিউটি ইন্টারভ্যাল। দেখো, কিউটি ইন্টারভ্যাল মানে কি? ইন্টারভ্যাল ফ্রম বিগিনিং অফ দ্য কিউ ওয়েভ অ্যান্ড টু দ্য এন্ড অফ টি ওয়েভ। একটু ছবিতে দেখে নাও, বিগিনিং অফ কিউ ওয়েভ। দেখো, কিউটি ইন্টারভ্যাল তাহলে কি? বিগিনিং অফ কিউ ওয়েভ, কিউ ওয়েভের বিগিনিং থেকে শুরু করে একদম টি ওয়েভের শেষ পর্যন্ত যে ইন্টারভ্যাল, তো তাকেই আমরা বলবো কিউটি ইন্টারভ্যাল। তো কিউটি ইন্টারভ্যালের ইউটিলিটিটা একটু দেখে নাও, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। সুতরাং রিপ্রেজেন্ট দ্য পিরিয়ড অফ ডিপোলারাইজেশন অ্যান্ড রিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল। তার মানে ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন, ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন, এই দুটোকেই কিন্তু এই কিউটি ইন্টারভ্যাল কিন্তু ডিনোট করছে। কিউটি ইন্টারভ্যাল যদি শর্ট হয়, যেটুকু হওয়ার কথা, যে ডিউরেশন হওয়ার কথা তার থেকে যদি কম হয়, তার মানে আমরা বুঝবো যে অ্যাসিডোসিস অথবা হাইপার ক্যালেমিয়া হয়েছে। প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেওয়া হয়। আর লং যদি হয় তাহলে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মানে অনেক লেন্দি যদি হয়, অনেক বড় যদি হয় ইসিজি এই গ্রাফেতে, তাহলে আমরা বুঝবো যে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে। এরপরে যেটা আছে তো সেটাই হচ্ছে এসটি সেগমেন্ট। এসটি সেগমেন্ট দেখো, এন্ড অফ এস ওয়েভ অ্যান্ড বিগিনিং অফ টি ওয়েভ। তো এসটি সেগমেন্ট একটু দেখে নাও, এন্ড অফ এস ওয়েভ আর বিগিনিং অফ টি ওয়েভ। দেখো, এই যে সেগমেন্টটা আছে তো এটাই হচ্ছে এসটি সেগমেন্ট। তো এসটি সেগমেন্ট তাহলে কি করছে? এসটি সেগমেন্ট হচ্ছে পিরিয়ড হোয়েন দ্য ভেন্ট্রিকেল ডিপোলারাইজ। তাহলে ভেন্ট্রিকেলেও কিন্তু এই সময় ডিপোলারাইজ কন্ডিশনে আছে। লুক ফর দ্য মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে কিনা সেটা প্রথমত এই এসটি সেগমেন্ট দিয়ে দেখা হয়। একদম লাস্ট যেটা আছে তো সেটাই হচ্ছে টি ওয়েভ। টি ওয়েভ তাহলে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনকে বোঝাচ্ছে। তাহলে একটা ব্যাপার দেখো, হার্টের মধ্যে কি কি স্ট্রাকচার থাকে? অরিকেল এবং ভেন্ট্রিকেল। অরিকেলের ডিপোলারাইজেশন হবে এবং ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশন হবে, তার সঙ্গে সঙ্গে অরিকেলের রিপোলারাইজেশন হবে আর ভেন্ট্রিকেলের রিপোলারাইজেশন হবে। সুতরাং ইসিজি মেশিনে প্রধানত এটাই কোয়েশ্চেন্স দেওয়া হয় যে কার ডিপোলারাইজেশন হয় আর কার রিপোলারাইজেশন হয়, এবং এখানেই তোমরা কনফিউজড হয়ে যাও। তো অরিকুলার ডিপোলারাইজেশন তাহলে পি ওয়েভ দিয়ে আমরা বুঝতে পারছি। তাহলে অরিকুলার রিপোলারাইজেশন কোথায়? কিউআরএসে এটা চলে যাবে, ঠিক আছে। আবার দেখো, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন তাহলে কোথায় হচ্ছে? কিউআরএস কমপ্লেক্সে আমরা পাচ্ছি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আর ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন তাহলে কোথায় পাবো? আমরা টি ওয়েভে পাবো, রাইট। এটাই হচ্ছে একদম বেসিক আইডিয়া, পি ওয়েভ, কিউআরএস ওয়েভ এবং তার সঙ্গে সঙ্গে টি ওয়েভের। এটাই প্রধানত তোমাদের মধ্যে কনফিউশন হয়। আশা করি এরপরে আর কোনো রকম কনফিউশন থাকবে না, এবং মনে রাখবে ইসিজি থেকে কিন্তু প্রশ্ন কিন্তু দেওয়া হয়। তো এসটি সেগমেন্ট দেখলাম, আর টি ওয়েভ কি করছে? তাহলে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এবং যদি কোনোভাবে টি ওয়েভ যদি ইনভার্টেড হয়ে যায়, অর্থাৎ যেটা বেস লাইনের উপরে ছিল সেটা যদি কোনোভাবে নিচে চলে যায়, তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হবে, ঠিক আছে। মায়োকার্ডিয়াল ইনফার্কশনের একটা সাইন হচ্ছে ইনভার্টেড টি ওয়েভ। প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন দেওয়া হয়, এবং তার সঙ্গে সঙ্গে কার্ডিও মায়োপ্যাথি, রাইট। এরপর দেখো, কিছু কিছু ইম্পর্টেন্ট নোটস আমরা দেখে নেব এবং তারপর একদম কিছু এমসিকিউ দেখে নেব। দেখো, অ্যানজাইনা পেক্টোরিস মানে কি? অ্যানজাইনা পেক্টোরিস হচ্ছে অ্যাকিউট চেস্ট পেন। বুকেতে হঠাৎ যদি ব্যথা হয় তো সেটাই হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস। এনাফ অক্সিজেন নট রিচিং দ্য হার্ট মাসেল। তো হার্টের মাসেলসে প্রধানত তাকে এনার্জি তৈরি করতে হবে, তো সেই জন্য অক্সিজেন তার মধ্যে যেতে হবে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন পদ্ধতিতে সেই হার্ট মাসেলস প্রধানত এটিপি তৈরি করে। কিন্তু যদি অক্সিজেন যদি না যায়, তাহলে এই যে বুকেতে যে চেস্ট পেন হয়, তো একেই আমরা বলবো অ্যানজাইনা পেক্টোরিস। তারপর দেখো, হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর মানে কি? নট পাম্পিং ব্লাড এফেক্টিভলি টু মিট দ্য বডি নিডস। তার মানে এক্ষেত্রে হার্ট কিন্তু ব্লাড পাম্প করছে, কিন্তু অত দ্রুত গতিতে পাম্প করতে পারছে না যতটা পরিমাণে বডির প্রয়োজন।
তো এই রকম যে কন্ডিশন, তো তাকে আমরা বলবো হার্ট ফেলিওর। কিভাবে মনে রাখবে? কোনো মানুষ যদি ফেল করে সে তো আবার তো পরীক্ষা দিতে পারে, তাহলে এক্ষেত্রে সে নাম্বার কম পেয়েছে কিন্তু সে পাস করতে পারেনি, তাকে একটুখানি ঠিকঠাকভাবে গাইড করলে সে কিন্তু আবার পাস করতে পারবে। তো এখানেও সেরকম, হার্ট ফেল করছে মানে হার্ট কাজ করছে কিন্তু যেটুকু প্রয়োজন তো সেটুকু সে করতে পারছে না, তো এটাই হচ্ছে হার্ট ফেলিওর। আর কার্ডিয়াক অ্যারেস্ট মানে কি? হার্ট স্টপ দ্য বিটিং। কোনো মানুষকে যদি আমরা অ্যারেস্ট করে নিয়ে যাই, তাকে একদম খাঁচায় পুড়ে ফেলা হয়, তাহলে এখানেও সেরকম কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট যখন তার সংকোচন প্রসারণ ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলে। আর হার্ট অ্যাটাক মানে কি? হার্ট মাসেল সাডেনলি ড্যামেজড বাই ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই। অর্থাৎ যদি কোনোভাবে ব্লাড সাপ্লাই যদি ঠিকঠাকভাবে না হয়, মানে অ্যাঞ্জাইনা পেক্টোরিসের সঙ্গেই কিন্তু হার্ট অ্যাটাক রিলেটেড। যখন অক্সিজেন যখন যাচ্ছে না এবং তারপরেই কিন্তু হার্ট অ্যাটাক হবে, ঠিক আছে? হার্ট মাসেল সাডেনলি ড্যামেজ, তখন হার্ট মাসেল হঠাৎ ড্যামেজ হয়ে যাবে বাই ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই, তাহলে হার্ট অ্যাটাকের আগে বুকে প্রচণ্ড ব্যথা হবে, অ্যাকিউট চেস্ট পেন, এবং তারপরে কি হবে? হার্ট মাসেল কিন্তু ড্যামেজ হয়ে যাবে, তো তাকেই আমরা বলবো হার্ট অ্যাটাক। সুতরাং এই যে ক্লোজলি রিলেটেড যে কয়েকটা টার্ম আছে, মানে হার্ট ফেলিওর, কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাক, এই অংশগুলোও কিন্তু একটু পড়ে রাখতে হবে। তো দুটো এমসিকিউ আমরা দেখে নিই। দেখো, বলছে ডিপোলারাইজেশন অফ দ্য অ্যাট্রিয়া সিন ইন, অপশান এ দিয়েছে পি ওয়েভ, অপশান বি কিউআরএস কমপ্লেক্স, অপশান সি হচ্ছে টি ওয়েভ এবং অপশান ডি এসটি সেগমেন্ট। তো এক্ষেত্রে কারেক্ট অপশান অবভিয়াসলি হবে পি ওয়েভ। এবং কিউআরএস কমপ্লেক্স ইন্ডিকেট দ্য অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন আর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, তাহলে অবভিয়াসলি এক্ষেত্রে কারেক্ট অপশান হবে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, রাইট? তো ইসিজিতে প্রধানত তোমাদের এই অংশই পড়তে হবে। তোমরা দেখবে যে সিলেবাসে যদি কার্ডিওলজির যদি তোমরা সিলেবাস দেখো, মানে পিজি লেভেলের বলছে যে কার্ডিওলজির যদি তোমরা সিলেবাস দেখো, তাহলে এক্ষেত্রে কি লেখা আছে? ইসিজি, নর্মাল ইসিজি, ঠিক আছে? ইসিজি এবং তার সঙ্গে সঙ্গে নর্মাল ইসিজি। তো এই অংশটা প্রধানত তোমাদের প্রচুর কনফিউশন হয়, সেই জন্য আমি আলোচনা করলাম। এবং পরের ভিডিওতে আমরা আলোচনা করব লিড সম্পর্কে। লিড এবং ভেক্টোকার্ডিওগ্রাম একটু তোমাদের বলে দেবো। তাহলে ভেক্টোকার্ডিওগ্রাম সম্পর্কে অত ডিটেলসে আইডিয়া নিতে হবে না, জাস্ট দু একটা সেন্টেন্স তোমার জানলেই হবে। সুতরাং পরের দিন আমরা লিড এবং ভেক্টোকার্ডিওগ্রাম সম্পর্কে আলোচনা করব। তারপরে ভ্যাসো কনস্ট্রিকশন, ভ্যাসো ডাইলেশন সম্পর্কে আলোচনা করব। তাহলেই দেখবে যে মোটামুটিভাবে হার্ট অ্যান্ড সার্কুলেশনের অনেকটা পোর্শন তোমাদের কভার হয়ে যাবে। এছাড়া রেসপিরেশন আছে, রেসপিরেশনে কিছু কিছু অংশ আছে যেমন লাং কমপ্লায়েন্স, সারফেক্ট্যান্ট, অক্সিজেন টক্সিসিটি, এগুলো প্রধানত পিজি লেভেলের সিলেবাসে আছে। ফিজিওলজি অফ দ্য এক্সাইটেবল টিস্যু মানে হচ্ছে হিট প্রোডাকশন ইন দ্য মাসেলস ডিউরিং অ্যাক্টিভিটি, এইটুকু অংশ, ঠিক আছে? এবং অ্যাক্টিভ জোন আর গাটার, তো এই দুটো অংশ কেবলমাত্র মাসেলসে আছে, মানে পিজি লেভেলে এক্সট্রা আছে। সুতরাং হার্টের ম্যাক্সিমাম পোর্শন কিন্তু একটু ডিফিকাল্ট এবং অনেকটা পোর্শন হার্টে আছে, তো সেই জন্যই আমি হার্ট দিয়ে আমি আলোচনা শুরু করলাম, ঠিক আছে? আশা করি এই সমস্ত ক্লাসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তোমরা সকলে ভালো থেকো, মনের আনন্দে প্রিপারেশান নাও এবং কনফিডেন্সের সঙ্গে প্রিপারেশান নাও। যেরকমভাবে আমি নোটসগুলো লিখে দিয়েছি, দরকার হলে তোমরা এই নোটসগুলো লিখে নিতে পারো, খুব বেশি সময় লাগবে না, হয়তো 5 থেকে 10 মিনিট সময় লাগবে, কিন্তু তোমার নোটস দাঁড়িয়ে যাবে, তুমি কনফিডেন্সও কিন্তু পেয়ে যাবে। তো আজকে তাহলে এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।